একসাথে রাখো। এ দুইটা পাখি এই করো না বয়ফ্রেন্ড। শুভ সকাল সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখানে কিছু সবজি দেখতে পাচ্ছেন। আমি এখানে নিয়েছি বাঁধাকপি, ধনিয়া পাতা, শসা, টমেটো, এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি চাউমিন বসিয়ে দিয়েছি। বাচ্চাদের জন্য সকালের নাস্তা তৈরি করছি এখন। শালীন ঘুম থেকে উঠে গিয়েছে, ও স্কুলে যাবে এখন। আর আমি ভাবলাম একটু নাস্তাটা তৈরি করে ফেলি। আমি বাহিরে হাঁটতে গিয়েছিলাম, হেঁটে তারপর বাসায় চলে এসেছি। আর এখানে 3টা ডিম সিদ্ধ দিয়েছি। প্রতিদিনই কিন্তু আমি 3টা ডিম সিদ্ধ দিয়ে থাকি। আর এখানে কিছু বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিগুলো এখন একটু কেটে নিচ্ছি। আর এখনকার বাঁধাকপির মধ্যে এত সুন্দর একটা গ্রান, মানে বাঁধাকপি কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছে করে এরকম। তো আমার বাচ্চারা কিন্তু বাঁধাকপিটা একটু চাইনিজ স্টাইলে খেতে পছন্দ করে। চাইনিজরা যেরকম কাঁচা কাঁচা সবজিটা খায় ওরকম খেতে ওরা পছন্দ করে। তো প্রায় সময় কিন্তু আমি এই সবজিটা ওদেরকে রান্না করে দিই। এই যে আজকে যেভাবে রান্না করছি এভাবে কিন্তু সবসময় করে দিই। সবজিটা তেমন বেশি সিদ্ধ হবে না, একটু কাঁচা কাঁচা থাকবে, এরকম সিদ্ধ করে দিলে বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। তো এইভাবে কিন্তু আমি ভাতের সাথে ওদেরকে তৈরি করে দিই। আর আজকে চাউমিনের সাথে এটা দিলাম আর কি, খেতে খুবই ভালো লাগছিল। আমি একটু লবণটা টেস্ট করে নিয়েছি, খেতে ভালোই লাগে এভাবে রান্না করলে। তো যাই হোক, আমার এখন তৈরি করা হয়ে গিয়েছে চাউমিনটা। আর এখানে আমি কিছু রুটি তৈরি করে রেখেছিলাম গতকাল রাতে। সবসময় আমি রাতে রুটি এভাবে সেঁকে রেখে দিই, আর সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট নাস্তাটা তৈরি করে নিলেই হয়। তো কিচেনে চলে এসেছি এখন। এই যে বাচ্চাদের নাস্তা রেডি হয়ে গিয়েছে, এখন আমার আর আপনাদের ভাইয়ার জন্য নাস্তা তৈরি করছি। আমি এখন রুটি বানিয়ে নিয়েছি। তো আমাকে এক আপু জিজ্ঞেস করেছিলেন যে আপু তুমি রুটি কী দিয়ে খেয়ে থাকো? তো রুটি কিন্তু আমি সকালবেলা ভাজি করি, মাঝে মধ্যে একটু নিরামিষ থাকে ওটা দিয়ে খেয়ে থাকি, বা সবজি দিয়ে সালাদ দিয়ে খেয়ে থাকি। ওইভাবে আমার খাওয়া হয়ে যায়, ডিম সিদ্ধর সাথেও খেয়ে ফেলি আর কি। যেমন আমি রুটিটার ভিতরে বিভিন্ন ধরনের সবজি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিই, ডিমটাকেও দিয়ে দিই, দিয়ে রোল করে তৈরি করে খেয়ে ফেলি, এভাবে খাওয়া হয়। তো এখানে আমি শালীনের জন্য নাস্তাটা তৈরি করে নিয়েছি। তো শালীন নাস্তা খেয়েছে, আর এখানে কিছুটা রয়ে গিয়েছে সেটা টিফিনে দিয়ে দিয়েছি স্কুলের জন্য। আর এই যে আমি রুটির ভিতরে কিন্তু সব ধরনের সবজি এভাবে মুড়িয়ে নিয়েছি, সাথে একটা ডিমও দিয়ে দিয়েছি। তো এভাবেই কিন্তু সকালের নাস্তাটা আমার প্রায় খাওয়া হয়। শাকসবজি দিয়ে কিন্তু আমি রুটিটা এভাবে রোল করে খেয়ে থাকি। তা আমি খেয়ে নিয়েছিলাম, আর একটা তৈরি করে আপনাদের ভাইয়াকে দিয়ে এসেছি। আপনাদের ভাইয়া বসে নাস্তা করছিল, আর আমি শালীনকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি। শালীনকে নিয়ে প্রতিদিন স্কুলে যাই আমি রিক্সা করে। তো আজকে ভাবলাম একটু ঠান্ডা পড়তেছে, এখন ঠান্ডার মধ্যে হেঁটে যেতেই সবচেয়ে বেশি ভালো লাগবে। তো শালীনকে বললাম তুমি কি হেঁটে যেতে চাচ্ছ না রিক্সা করে যাবে? সে বলল আমি হেঁটেই স্কুলে যেতে ভালোবাসি, মানে ভালো লাগে আমার কাছে। তো সেজন্য ওকে হেঁটে আজকে স্কুলে নিয়ে গিয়েছে। আর আপনাদের ভাইয়া তো প্রতিদিন তাকে রিক্সা করে নিয়ে যাবে। তো যাই হোক, শালীনকে স্কুলে দিয়ে তারপর আমি চলে এসেছি বাসায়। বাসায় এসে আপনাদের ভাইয়া নাস্তা খেয়েছিল, সেগুলো একটু ক্লিন করে নিলাম। আর এখানে আমি কিছু মাছ নামিয়ে নিয়েছি, রূপচাঁদা মাছ। আর সেদিনের বাজারের ব্লগটা সবারই ভালো লেগেছে, খুব সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন, আর কমেন্টের মাধ্যমে অনেক কিছুই জানিয়েছেন আপনারা। তো এখানে আপনাদের ভাইয়া যে মাছগুলো নিয়ে এসেছিল, এই মাছগুলো কিন্তু বেশি দিন ফ্রিজে রেখে দিলে খেতে ভালো লাগবে না। তাই ভাবলাম যে প্রতিদিনই চেষ্টা করব মাছগুলো নামিয়ে খেয়ে ফেলবো। যেগুলো একটু এক্সপেন্সিভ মাছগুলো, সেগুলো বেশি দিন কিন্তু ফ্রিজে রাখলে খেতে ভালো লাগে না। তো সেই মাছগুলো আমি নামিয়ে কিন্তু খাওয়ার চেষ্টা করছি। আজকে থেকে আমাদের মাছ খাওয়া শুরু। বাচ্চাদের বললাম যে তোমরা এখন থেকে চিকেন খেও না, শুধু মাছ খাবে। ওরা বলতেছে শুধু মাছ খাবো নাকি, চিকেন তো খেতেই হবে। ওরা মাছ একদমই খেতে চায় না। যেদিন মাছ আর শাকসবজি বাসায় রান্না করি ওদিন আমার ভীষণ কষ্ট হয়ে যায়, রান্না বাড়া করে তারপর বাচ্চাদেরকে খাইয়ে দিতে হয়। বিশেষ করে মীরা আর শালীনকে খাইয়ে দিতে হয়। সালমান মাসাল্লাহ সব ধরনের খাবার খেতেই পছন্দ করে। আগে এক সময় খেতো না, ইদানিং সে খাওয়াটা শিখেছে, সবজিও কিন্তু খেতে পছন্দ করে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার মাছগুলো কাটা হয়ে গিয়েছে। রূপচাঁদা মাছ কাটতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এইভাবে কিন্তু আমি সবসময় মাছ কেটে নেই সিজারের সাহায্যে। তো মাছগুলোকে এখন ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখানে আমি 3 পিস মাছ নিয়েছি, মাছগুলো একটু ভালোভাবে কেচে নিচ্ছি। আর সব সময় আমি রূপচাঁদা মাছ যেভাবে রান্না করি আজকে ওইভাবেই রান্না করব। মালয়েশিয়াতে আমাদের যখন রূপচাঁদা মাছ খাওয়া হতো তখন কিন্তু আমি একটু অন্যভাবে রান্না করতাম। অনেক ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আর সব সময় আমি যেভাবে রূপচাঁদা মাছ খেয়ে থাকি আজকে ওইভাবেই রান্না করব। এভাবে করলে আমাদের বাসার সবাই খেতে পছন্দ করে, আমার কাছেও খেতে বেশ ভালো লাগে। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকেই বলেন আমি মাছ কাটার পর নাকি ক্লিন করি না, পরিষ্কার করি না, এভাবেই রান্না করে ফেলি। আসলে মাছকে না ধুয়ে খাওয়া যায়, যে কোনো জিনিসই না ধুয়ে খাওয়া যাবে না।
তো যাই হোক, মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে হলুদ, লবণ, মরিচ সব ধরনের মশলা একটু মাখিয়ে নিচ্ছি। আমি একটু আদা বাটা, রসুন বাটাও সাথে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এপিঠ ওপিঠ ভালোভাবে মাখিয়ে 5 মিনিটের মতো আমি ঢেকে সাইডে রেখে দিব। রূপচাঁদা মাছকে কিভাবে খেতে পছন্দ করেন? আমার কাছে ভালো লাগে, ফ্রাইটা খেতে ভালো লাগে, আর হলো টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভুনা করলে সেটা খেতেও বেশ ভালো লাগে। তবে মাছটা গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের ভাইয়ার পছন্দের মাছ হলো রূপচাঁদা মাছ, কোরাল মাছ, এগুলো খেতে অনেক পছন্দ করে। সেই জন্য সে রূপচাঁদা মাছ আজকে নিয়ে এসেছে। তো ভাবলাম আজকে আমি এটাকে রান্না করে দিব খাওয়ার জন্য। আর এদিকে আমি কিছু সরিষার শাক বাগার দিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমি রান্না করেছি ডাল দিয়ে, লাউ রান্না করেছি ধনিয়া পাতা দিয়ে। জাস্ট আমি একটা বাগার দিয়ে দিব। বাগারের মধ্যে আমি দিয়ে দিব একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ, কাঁচা মরিচ, এগুলো দিয়ে একটু বাগার দিলে ডালটা খেতে ভীষণ ভালো লাগবে। আর একটা ফ্রাই প্যানে আমি এখন একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। তো আমি যখন মাছটা ভাজতেছিলাম তখন আপনাদের ভাইয়া কয়েকবার এসে দেখে গিয়েছে যে আমি কী তেল দিয়ে রান্না করছি। আসলে আপনাদের ভাইয়া যে খাবারটা খাবে সেটার মধ্যে আমি অলিভ অয়েল দিয়েই সবসময় রান্না করি। আর অলিভ অয়েল কিন্তু অল্প পরিমাণে দিয়ে মাছ ভাজলে সেই মাছটা সুন্দর হয় না, মাছগুলো কেমন যেন একটু ভেঙে ভেঙে যায়। তো আমি আজকে রূপচাঁদাটা ভাজতেছি, জানি না কেমন হবে। তো বড় বড় মাছগুলো দিয়ে দিলাম অল্প একটু তেলের মধ্যে, দেখি মাছটা কেমন হয়। আপনাদের ভাইয়া চেয়েছিল এটা স্টিম খাবে, বাট আমি একটু ফ্রাই করে দিচ্ছি, কারণ স্টিমটা একটু গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। তো মাছগুলো আমি একটু উল্টোতে চাচ্ছিলাম, মাছগুলো একটু লেগে গিয়েছে কড়াইতে। আমার মনে হলো এই যে অল্প তেলের মধ্যে ভাজার পর এভাবে কিন্তু একটু লেগে যাবে, তাতে সমস্যা নেই, মানে অল্প তেলেই তো খাবারটা খেতে হবে। তো সবসময় আমি অল্প একটু অলিভ অয়েল দিয়ে তারপর রান্না করার চেষ্টা করি। আর এখানেও কিন্তু কড়াইতে আমি অল্প পরিমাণে অলিভ অয়েল দিয়ে দিয়েছি, তার সাথে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আর এখানে আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি, এটা হলো টক টমেটোটা আমি ইউজ করতেছি। টক টমেটোটা দিলে খেতে ভালো লাগবে, মানে আমাদের দেশি টমেটোটা। তো এখানে 2-3টার মতো টমেটো ছোটো ছোটো করে কেটে তারপর দিয়ে দিয়েছি। তার সাথে এখন দিয়ে দেবো 4-5টার মতো কাঁচামরিচ। একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি যেই প্লেটের মধ্যে মাছগুলো মেখেছিলাম সেই মশলাগুলো এখন প্লেটটা ধুয়ে তারপর দিয়ে দিয়েছি। এখন ঢাকনি দিয়ে ঢেকে রাখবো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। আর টমেটোটা কিন্তু অবশ্যই একদম নরম সিদ্ধ হতে হবে। আর এই টমেটোগুলো কেন যেন সিদ্ধ হতে চাচ্ছিল না, একদম নরম যখন হবে তখনই কিন্তু টক বেরিয়ে আসবে। আর এই টমেটোর ঝোলটা দিয়ে কিন্তু ভাত খেতে ভীষণ ভালো লাগে। তার সাথে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। টমেটোটা যখন একটু ভেঙে ভেঙে এসেছে তখন আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। রূপচাঁদা মাছকে কীভাবে রান্না করে সেটা আমি জানি না, বাট আমি এইভাবেই সবসময় রান্না করি। আমার কাছে এভাবেই খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে আপনাদের ভাইও এভাবে খেতে অনেক পছন্দ করে। তো মাছগুলো আমি একটু ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখন একটু উল্টে দিব, এপিঠ ওপিঠ একটু ভালোভাবে উল্টে দিলে মাছটার গায়ে খুব ভালোভাবে মশলাগুলো যেতে পারবে। তো মাছগুলো একটু উল্টে পাল্টে ভালোভাবে সিদ্ধ করে নেব। তারপরে একটু ঝোলটা যখন কমে আসবে আমি চুলাটা অফ করে দিব। রূপচাঁদা মাছ সিদ্ধ হতে অত বেশি সময় লাগে না, একটু ভাপে দিলেই কিন্তু রূপচাঁদা মাছটা সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, আমি চলে এসেছি এখন আমার পাখির কাছে। প্রতিদিন সকালবেলা আমার রান্নার কাজটা যখন শেষ হয়ে যায় তখন আমি পাখির কাছে চলে আসি। আর এই যে রাতের বেলা আপনাদের ভাইয়া সানফ্লাওয়ার চিড নিয়ে এসেছে অনেকগুলো, এগুলো পাখির জন্য নিয়ে এসেছে। কিছুটা আছে অবশ্য, তারপরেও কিন্তু সে বেশি পরিমাণে নিয়ে এসেছে। তো পাখির খাঁচাটা আমি একটু ক্লিন করব। প্রতিদিন সকালবেলায় আমার যখন রান্না বাড়া সব কিছু শেষ হয়ে যায় তখনই কিন্তু আমি পাখিগুলো ক্লিন করি, মানে পাখির খাঁচাটা ক্লিন করে দেই, খাবার চেঞ্জ করে দেই, পানির পটটা চেঞ্জ করে দেই। প্রতিদিনের খাবার প্রতিদিনই কিন্তু চেঞ্জ করে দিতে হয়, তা না হলে এগুলো সুস্থ থাকবে না, অসুস্থ হয়ে যাবে পাখিগুলো। আমি দেখছিলাম পাখিগুলোর ক্ষুধা আছে কিনা, তবে দেখি পাখিগুলোর ক্ষুধা নেই। আমি খাবার দিচ্ছিলাম, ওরা ফেলে দিচ্ছিল। এই পাখিগুলো এত শান্ত মাশাআল্লাহ, আমাদের হাতে আসে, পুরা বাসা একদম গরম করে রাখে আমাদের। যখনই হাতে নেই পাখিগুলো পুরো বাসা ঘুরে ঘুরে তারপর আবার খাঁচায় চলে আসে, খুবই সুন্দর পাখিগুলো। তো এই যে পাখির খাবারগুলো সবগুলো খেয়ে শেষ করে ফেলেছে, এখন খোসাগুলো পড়ে আছে। পাখির খাবারগুলো আমি এখন ফেলে দিব, নতুন করে খাবার দিব। আর এখানে যে পেপার দিয়ে রাখি আমি, প্রতিদিনই কিন্তু পেপারটা চেঞ্জ করে আবার নতুন করে একটা পেপার দিয়ে দিই। প্রতিদিনের খাঁচাটা প্রতিদিন ক্লিন করে রাখলে কিন্তু ওদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি ভালো, আবার আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। কারণ বাসার ভিতরে পাখি থাকে, সেটা যদি ক্লিন করে না রাখি তাতে তো আমাদের স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে। সেজন্য পাখির খাঁচাটা খুব সুন্দরভাবে সব সময় আমি ক্লিন করে রাখি। আর এই যে পাখির খাঁচার নিচে যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন পাখির খাবার, সেগুলো খেয়ে খোসাগুলো ফেলেছে, এগুলো এখন আমি ক্লিন করে ফেলবো। আমাদের বাচ্চারা এখন আর বোর হয় না, সারাক্ষণ পাখিগুলো নিয়ে দুষ্টুমি করে, কোলে বসে মাথায় বসে সারাক্ষণ পুরো ঘর হাঁটে। আমাদের পাখিগুলো খুব সুন্দর কিচিমিচি করে ডাকে।
আর এই পাখির ডাক অনেক মিষ্টি, এগুলো শুনতে খুবই ভালো লাগে। তো পাখির খাঁচাটা আমার ক্লিন করা হয়ে গিয়েছে, আশপাশটা আমি একটু ক্লিন করে দিচ্ছি। খালা আসার আগেই কিন্তু আমি এটা ক্লিন করে ফেলি, কারণ নিচে যে ময়লাগুলো পড়ে সেগুলো খালা ক্লিন করে ফেলে, ঝাড়ু দিয়ে মুছে দিয়ে যায়। তো উপরেরটা আমি সবসময় নিজের হাতেই ক্লিন করি। আর এই যে ক্লিন করা হয়ে গিয়েছে। এখন যেহেতু ঠান্ডা সেজন্য কিন্তু পাখিগুলো একটু ঢেকে রাখতে হয়, চারপাশে আমি চাদর দিয়ে ঢেকে রাখি। আর এই যে পাখির খাবারগুলো, এগুলো ফেলে দিয়ে এসেছি, আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে এসেছি। এখন পাখির খাবারগুলো দিয়ে দিচ্ছি। প্রতিদিনের খাবার প্রতিদিন চেঞ্জ করে দিই, আমি 2 বেলা খাবার দিই, সকালেরটা আবার বিকেলবেলা চেঞ্জ করে দিব মাগরিবের পরপরই। তো এখন কিন্তু পাখিগুলো খুব সুন্দরভাবে খাবার খেয়ে নিচ্ছিল, আর এত সুন্দর ডাক ছিল সকালবেলা। এগুলো যখন ডাকে তখন মনে হয় মানুষকে ডাকতেছে কাছে যাওয়ার জন্য, যখন কাছে যায় তখন একদম শান্ত হয়ে যায়। আর এদিকে আমার মাছটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে, আমি একদম মিডিয়াম আছে কিন্তু মাছটাকে রান্না করে নিয়েছি। তো আপনাদের ভাইয়াকে বললাম যে মাছটা তো হয়ে গিয়েছে, গরম গরম খেয়ে নাও খাবার। আর এখন সময় ছিল 12:30টার মতো বাজে, আপনাদের ভাইয়া গোসল করে এসেছে, সে যাবে এখন উত্তরায়। তো বললাম যে দুপুরে খাবারটা খেয়ে যাও, তাহলে কিন্তু আর বিকেলবেলা খেতে হবে না, আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাবে। তো সেজন্য তাকে খাবারটা রেডি করে দিয়েছি। আর তাছাড়া আমি যখনই গরম গরম খাবার রান্না করি আপনাদের ভাইয়া খেয়ে ফেলে, কারণ ঠান্ডা খাবারটা তার একদমই অপছন্দ। তো দুপুরে খাবারটা সবসময় সে চেষ্টা করে গরম খাবারটা খাওয়ার জন্য। গরম ভাত হয়েছে, গরম তরকারি, সব কিছু কিন্তু রেডি। তো আমি ভাবলাম যে তাকে আগে খাবারটা দিয়ে আসি। তো চলুন এখন আপনাদের ভাইয়াকে খাবারটা দিয়ে আসি। সব সময় আপনাদের ভাইয়া গরম খাবারটা খেতে অনেক পছন্দ করে। তো এই যে গরম গরম মাছ যখন হয়েছে তখন তাকে খাবারটা দিয়ে এসেছি, আর সে কিন্তু আমাকেই খাইয়ে দিচ্ছিল বারবার। আমি কিন্তু খেতে চাচ্ছিলাম না। আসলে আমি দুপুরে খাবারটা দুপুরে খেতেই পছন্দ করি। আমার 12টা 1টার দিকে এরকম টাইমে খেতে ভালো লাগে না। যখন 2টা 3টা বাজে তখন আমি লাঞ্চ করি, আমার কাছে ভালো লাগে। গোসল নামাজ করে আপনাদের ভাইয়া যেহেতু গোসল করে ফেলেছে সেজন্য সে লাঞ্চটাও খেয়ে নিচ্ছে। তো আমার সব কিছুই রান্না বাড়া হয়ে গিয়েছে। পরে আমরা দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি। আর আপনাদের ভাইয়া বলেছিলাম না উত্তরা গিয়েছিল, তো এখন এসেছে আপনাদের ভাইয়া, এখন সময় হলো রাত 8টা বাজে। সে আসার সময় কতগুলো শাক নিয়ে এসেছে, এতগুলো শাক নিয়ে এসেছে, এগুলো দেখে তো আমার একদম মাথা ঘুরতেছে যে কখন আমি এগুলো ক্লিন করব। আর সব সময় আমাদের যখন শাক সবজি নিয়ে আসে তখন কিন্তু আমি সাথে সাথে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিই, সেগুলো কিন্তু এমনিতেই আকুটা রেখে দিই না, তাহলে সকালবেলা আমার অনেক লেট হয়ে যায়। আর শাকগুলো একদম ফ্রেশ ছিল, জমি থেকে তুলে মাত্র নিয়ে এসেছে, তো এগুলো কি না কুটে থাকা যায়? এগুলো চলুন এখন পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দেব। সবগুলো শাক পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগবে, কিন্তু কিভাবে ঝটপট শাকগুলো পরিষ্কার করতে হয় সেই টিপসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সব সময় যখন বাজার থেকে অনেকগুলো শাক নিয়ে আসবে তখন বাজার থেকে শাকগুলো আনার সাথে সাথে কেটে ফেলার চেষ্টা করবেন, তা না হলে একটু লেট হলে শাকগুলো কেমন যেন হয়ে যায়, কাটতেও ভালো লাগে না। ফ্রেশ অবস্থায় শাক সবজি কাটতে অনেকটাই ভালো লাগে। আপনাদের ভাইয়া বলছিল সকালবেলা কাটার জন্য, বাট আমার আর তর সইছে না। আমি বলছি না, এখনই কেটে আমি এগুলো প্লাস্টিক মুড়িয়ে ফ্রিজে রেখে দেব, তাতে সকালবেলা আমার কাজটা ইজি হয়ে যাবে। শাক কুটা বাছা করতে অনেকটাই টাইম লেগে যায়। তো প্রথমে একটা দুইটা বেছে নিচ্ছিলাম, পরে ভাবলাম এইভাবে না কেটে আমি অন্যভাবে একটু কেটে দেখি যে তাড়াতাড়ি কিভাবে শাকগুলো কাটা যায়। আমাদের বাসায় সব সময় যখন বেশি পরিমাণে শাক নিয়ে আসে তখন আমি এইভাবেই কেটে নিই। আর শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস থাকে, তো সেগুলো বাছতে অনেকটাই কষ্ট লাগে, সেজন্য আমি এইভাবে কেটে নেই। যে শাকের গোড়াগুলো আগে কেটে এভাবে ফেলে দিব, তারপর উপর থেকে শুধু এভাবে ঝেড়ে ঝেড়ে আমি শাকগুলো নিয়ে নিব। আর যেগুলো ঘাস আছে সেগুলো কিন্তু নিচে পড়ে যাবে, লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন আমি কিভাবে নিচ্ছি। এভাবেই কিন্তু বেশি পরিমাণে যখন আমাদের বাসায় শাক নিয়ে আসে তখন আমি এইভাবেই ক্লিন করে থাকি। যে একটা ঘাসও কিন্তু থাকতেছে না, সম্পূর্ণ ময়লা কিন্তু নিচে পড়ে যাচ্ছে। আর যেগুলো শাক সেগুলো আমার হাতে থেকে যাচ্ছে, এগুলো আমি বাস্কেটে রেখে দিচ্ছি। আর এই শাকগুলো পরিষ্কার করতে একদমই সময় লাগে না, অনেক তাড়াতাড়ি কিন্তু শাকগুলো ক্লিন করে নেওয়া যায়। যেই শাকগুলো আটিতে করে বিক্রি করে সেগুলো এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। সবসময় আমি এইভাবেই করি, যখন বেশি শাক নিয়ে আসে তখন আমি এই কাজটা করি। আর অল্প শাক যখন নিয়ে আসে তখন হাতে বসে বসে কেটে নেই, ভালোই লাগে। এখন যেহেতু এখানে বেশি পরিমাণে শাক নিয়ে এসেছে তো সবগুলো শাকই কিন্তু আমাকে এভাবে কেটে নিতে হবে।
মানে একটু বেছে পরিষ্কার করে নিতে হবে, যে লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেক ঘাস কিন্তু শাকের মধ্যে। আপনাদের ভাইয়া বলছিল এগুলো এভাবেই রেখে দেওয়ার জন্য। এভাবে কি রেখে দেওয়া যায়? এত ময়লা শাক, ভিতরে কত ঘাস ময়লা এগুলো দেখা যাচ্ছে। তো সেগুলো সম্পূর্ণ পরিষ্কার করে তারপর আমি প্লাস্টিক মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে দেখুন আমাদের পাখিগুলো কত লক্ষ্মী মাশাল্লাহ। পাখিগুলো শালীন খাঁচা থেকে বের করে নিয়ে এসেছে, আর পাখিগুলো আপনাদের ভাইয়ার গায়ের উপরে বসে আছে। শুধু আপনাদের ভাইয়ার গায়ের উপরে না, আমাদের সবার গায়ের উপরে কিন্তু পাখিগুলো বসে থাকে আর কিচিমিচি করে ডাকে। আর এই যে শালীন তো মহা খুশি, তার কাছে এখন পাখিগুলো চলে গিয়েছে। আমরা এগুলোর নাম দিয়েছি মিনা রাজু। মানে মিনা রাজুর কার্টুন আমি ছোটোবেলা থেকেই দেখে আসি, তো সেখানে কিন্তু মিনা রাজুর একটা টিয়া পাখি ছিল। তো সেই পাখিটাকে তারা খুব আদর করতো, পাখিটা কিন্তু খুব সুন্দর ছিল। তো সেটা দেখে দেখে আমি ওদের কাছে গল্প বলতেছি যে তোমরা কি এটা দেখেছো কখনো? ওরা কিন্তু মিনা রাজুর কার্টুন কখনো দেখেনি। তা আমি যখন হিস্ট্রিটা বলেছি বলতেছে ওরা দেখবে। আর আমার ছোটোবেলার কার্টুন ছিল মিনার কার্টুন, খুবই ভালো লাগতো। আর দেখতাম, খুবই ভালো লাগতো ছোটোবেলায়। আর ইত্যাদি ইত্যাদি তো আমরা সবসময় দেখে আসতেছি, সেটা তো আর কার্টুন ছিল না। ইত্যাদির মধ্যে মজার মজার কিছু সিন দেখাতো, সেটা দেখতো খুব ভালো লাগতো। তো সেগুলো বাচ্চাদের সাথে বলছিলাম, ওরাও খুব মজা পাচ্ছিল। আর পাখিগুলো দেখুন সবার সাথে মিশে গিয়েছে, সবার হাতের উপরে বসে, মাথার উপরে বসে আর কথা বলে। আর শালীন দেখুন কি আদর করতেছে পাখিগুলোকে দেখে। খারাপ আসবা মেয়ে মেয়ে কাছে দিতেছি রি আস ওরে দাও ওরে দাও ছেলে। গেজি দাও বালে এই হাসিস না মুখ কামড় পুরোনি কামড় দে ছোট কামড় দিন হাতে নাও এটা হাতে ওকে হইছে না না আমি নেব হাতে রাখো এটা রাখাস না তুমি